Hey everyone, welcome back to my Sundarban tour part 4, the final episode. First of all, sorry for the late upload. তো আমরা এই ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানির মাধ্যমে 10, 11, 12 তারিখের জন্য আমাদের সুন্দরবন ট্রিপ বুক করেছিলাম। বুকিংয়ের সময় অ্যাডভান্স পেমেন্টও করেছিলাম, কিন্তু সারপ্রাইজিংলি যাওয়ার ঠিক আগের দিন ট্রিপ ক্যান্সেল করার চেষ্টা করা হয়। তবে আমরা জানিয়েছিলাম যে আমরা যেতে চাই, তো সেই অনুযায়ী অনেক ঝড়ঝাপটা করার পরে শেষ পর্যন্ত ওরা আমাদের অ্যারেঞ্জমেন্ট করে দেয়। ক্যানিং স্টেশনে পৌঁছানোর পর তো জার্নিটা একদমই স্মুথ ছিল না। আগের ভিডিওর সাথে তোমরা দেখতে পেয়েছো। বাস অনেক দেরি করে আসে, প্রথমে টোটোতে করে আমাদের নিয়ে যায়, অনেক দূর হাঁটানো হয়। তারপর এই যে টি শার্ট পরা ছেলেটিকে দেখবে, লাস্টে উঠে অনেক চিৎকার চেঁচামেচি হবে, তো সে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায়। পরে হাফ রাস্তা টোটোতে গিয়ে পরে একটি বাস আসে, সেই বাসে করে নিয়ে যায়। তো পুরো প্রসেসটাই পুরো কনফিউশন ছিল। সেই এক্সপিরিয়েন্স ভিডিওর আগের পার্টে অলরেডি শেয়ার করা আছে। ফাইনালি গদখালি যেটিতে আমরা এসে পৌঁছে, আর বৃহস্পতি নামে এই বোটে আমাদের ছিল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে। উঠেই লাগেজ রাখার পরে এই আকর্ষণীয় সোফা দেখে আমরা শপিং হয়ে গেছিলাম। দিয়ে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস প্রথমে দেয়নি, তারপর ব্রেকফাস্টে ছিল পুরি, একটা মিষ্টি, ডিম আর আলুর দম, মোটামুটি ভালোই ছিল। তারপর আমাদের ফার্স্ট সাইট সিনে চলে এলাম। এরকম কাদামাখার রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল, মানে একটাই রাস্তা অবশ্য, বেকন বাংলো দেখার জন্য। সেখানে পার হেড টিকিট লেগেছিল 10 টাকা করে। তো আমার পার্সোনালি মনে হয়েছে জায়গাটি একদমই মেনটেনেন্স নেই, মানে প্রচুর জঙ্গল, আর বর্ষার জন্য হয়তো এত গাছপালা জঙ্গল হয়ে গেছে, কিন্তু মেনটেনেন্স একদম নেই। আর ভেতরে দেখার মতো একটি বাংলো ছিল, যেটার ভেতর দিয়ে যদি জানালার ভেতর দিক দিয়ে তাকানো হয়, তো ভেতরে কিছু ছিল না, খালি ছিল। তো এইটুকুই ঘোরার মতো জায়গা, সেরকম কিছুই ছিল না। জাস্ট তাও এটা কিছুটা আছে। তো এরপর এখান থেকে আমরা ঘুরে ঘুরে যতটুকু আর কি দেখা যায়, মানে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল। যেরকম মানে অন্যান্য ভিডিওতে দেখা যায় অনেক কিছু আছে, বেশ না সেরকম কিছুই নেই। এরপর আমরা হ্যামিল্টন বাংলো যাই, সবাই বলছিল কিছু নেই, তবুও ট্যুরিস্ট স্পট জন্য আমরা গিয়ে একবার দেখার চেষ্টা করলাম। এই যে সেই বাংলো, যেখানে একটা বাড়ির মতো, কাঠের বাড়ির মতো দাঁড়িয়ে আছে, আর কিচ্ছু নেই, বিশ্বাস করো, অনেকটা দূর হেঁটে যেতে হয়। এরপর আমাদের বোটে আসার পরে আমাদের স্ন্যাক্স দিল। এই যে এই পোড়া পোড়া আলু ভাজা, মানে ফ্রেঞ্চ ফ্রাইস বলবো না আলু ভাজা বলবো বুঝতে পারছিলাম না, কনফিউজড। আমরা ভেবেছিলাম মাছ দেবে, যেটা কথাই ছিল যে মাছ আমাদের মেনুতে দেবে। সেটাই তো এখানে দেখতে পাবে যে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে, এই লোকটির প্রচণ্ড ইন্টারেস্ট, কোন কাপল কে আসছে, কাদের কোথায় কী আছে না আছে, প্রচণ্ড পার্সোনাল ইনফরমেশন গ্যাদার করার জন্য ইন্টারেস্টেড প্রচুর। ঠিক আছে, এরপর তো আমরা যেটিতে অনেকক্ষণ ওয়েট করে যাচ্ছি চলছে না, ওদের নাকি তেল শেষ হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা যখন জিজ্ঞাসা করছি, তখন তারা বলছে না। পরে দেখছি একজন দূর থেকে এসছে, সে নাকি 5 কিলোমিটার পরে দূর থেকে এসছে, সেই ঘাড়ে করে তেল নিয়ে 5 লিটার তেল নিয়ে এসছে, মানে আমাদের হোটেলে পৌঁছানো পর্যন্ত। ফাইনালি আমাদের কাঁটাযুক্ত গোলাপ আর ওয়েলকাম ড্রিঙ্কস ছিল সেকেন্ড টাইম। এরপর অ্যাজ ইউজুয়াল ভাত চলে এসেছে, লাঞ্চের টাইম চলে এসেছে, হয়ে গেছে লাঞ্চের টাইম। এবার ভাত, ডাল আর আলু ভাজা দিয়েছিল প্রথমে। দেখো আলু ভাজার কোয়ান্টিটি কত কম ছিল, আমি সেকেন্ড টাইম চাইলাম, তো হয়তো তারা শুনতে পায়নি। আমি আবার মাপছিলাম কতখানি আলু ভাজা ছিল আমার প্লেটে। এরপর কচু শাকের মাথা দিয়ে ইলিশ মাছ ছিল, তো কচু শাকের সাথে ইলিশ মাছের মাথা আমার পড়েনি জন্য আমি আবার চেয়ে নিয়েছিলাম পরে। এবার বিশেষ আকর্ষণীয় চিংড়ি মাছের মালাইকারি, রোগগ্রস্ত, ভিটামিনের অভাব, পুষ্টির অভাবে রোগা হয়ে গেছে বা ডায়েট করছিল হয়তো এই চিংড়ি মাছটি, যা স্টিকটা তার থেকে বেশি হেলদি ছিল ভেতরের। এবার এই ইলিশ মাছটি যে দেখতে পাচ্ছ, এটা খেয়েই বোঝা যাচ্ছে পুরো স্টোরেজের। যাই হোক, এখানে কিছু বলার নেই। তো রান্না মোটামুটি ভালোই ছিল, পরে চাটনি ছিল, সেটা আমি খাইনি জন্য স্কিপ করেছি। এবার আসছে আমাদের এই রিসর্ট, ঠিক আছে, সেটা কোনো মেনটেনেন্স নেই, জায়গায় জায়গায় এরকম কোমোড, খুলে রাখা কোমোডগুলো পড়ে আছে জায়গায় জায়গায়, 1, 2, 3টে এরকম তো পড়েই ছিল। এই দেখো যেরকম জঙ্গল হয়ে আছে। আর আমাদের বোট যেখানে দাঁড় করালো, সেখান থেকে একটা পাড়ে উঠে নিয়ে সেই নদীর চর থেকে আবার নিচে নেমে হচ্ছে এই বেশি দূর না, হেঁটেই হাঁটা পথেই, কিন্তু ওই অত উঁচু থেকে নামার জন্য একটা সাইডে বাঁশ লাগিয়ে দিয়েছে আর কতগুলো ইট পাতা, মানে সেখান দিয়ে নামতে গেলে পরে বয়স্ক লোকেদের পক্ষে প্রচণ্ড অসুবিধা। আর রুম মোটামুটি ভালোই ছিল, কিন্তু এই মেনটেনেন্স নেই একদম। যাই হোক, বাথরুমটা আমি আর ছবি দিতে পারলাম না এই ভিডিওতে, খুব বাজে অবস্থা ছিল, তার জন্য আমি এটাকে স্কিপ করলাম। আর রুমের কোনো রকম এসি রিমোট দেওয়া হয় না, একটা টেম্পারেচার ফিক্সড করে দেওয়া হবে, তোমরা চাইলে অন আর অফ শুধু করতে পারবে। তারপর রাতের বেলা আমাদের ঝুমুর নাচের কথা ছিল, সেটাও হয়নি, বাউল গান হলো, তাও রাত্রি 9টার সময়, মানে একটা হোটেল থেকে ঘুরে এসে তারপর। তো সেই রাতে আর আমরা কোনো গান দেখতে সেরকমভাবে যাইনি, শুধু রাত্রে ডিনার করার জন্যই গিয়েছিলাম। ইভিনিং স্ন্যাক্সে চিকেন পকোড়া দিয়েছিল, আর কফি দিয়েছিল, আর রাতে ডিনারে ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়েছিল। চিলি চিকেন অনেকগুলোই দিচ্ছিল, আর টেস্ট মোটামুটি ছিল এবার। এরপর রাতে শোয়ার সময় অনেক ঝামেলা হলো, এক টুরিস্ট পার্টির সাথে বোটের লোকেদের ঝামেলা, মানে বোটের যে মালিক যাকে বুক করে এসেছিলো, সেই লোক হচ্ছে সেই টুরিস্টদেরকে খুব বাজেভাবে অপমান করে। তারপর আমাদের পরের দিন সকালবেলায় টাইম দেওয়া হয় 8টা থেকে 8:30টার মধ্যে যাওয়ার কথা। এবার আমরা সবাই 8টার মধ্যে রেডি ছিলাম।
দুটো হোটেল নিয়ে সব টুরিস্টদের নিয়ে 10টার সময় বোট ছাড়লো, এত লেট করলো। আর দুটো দিনের কাহিনী আমি লাস্ট একটা ফাইনাল পার্ট দেবো, সেই পার্টে আমি আপলোড করব।